হ্যালো মুভি লাভার্স, কেমন আছো সবাই? আজ আমরা এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ পাওয়া সুপার থ্রিলার মুভি মার্গান নিয়ে, যেটায় ভরে রয়েছে অনেক রহস্য, টুইস্ট আর অবিশ্বাস্য সব ঘটনার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখি একটা কাপল। কার্তিক তার প্রেমিকা রামিয়াকে বাড়ি পৌঁছে দিচ্ছে, কিন্তু রামিয়া ভাবছে রাতে যদি কেউ আমাদের একসাথে দেখে তাহলে ঝামেলা হবে। তাই সে এখান থেকে একাই হেঁটে বাড়িতে যেতে চাইছে। তারপর রামিয়া একা একা তার বাড়ির দিকে যায়। তার বাড়ি এখান থেকে বেশ কাছে। একটু দূর যাওয়ার পর হঠাৎ কালো হুডি পরা একজন লোক তাকে পিছন থেকে হামলা করে এবং তার ঘাড়ের একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর কিলার রামিয়ার মৃতদেহ তার গাড়ির পেছনে রেখে চলে যায়। তারপর আমরা দেখি অর্জুন নামে একটি ছেলেকে। সে কালো হুডি পরা, হঠাৎ একটা প্যাঁচা তার উপর আক্রমণ করে। এখন পরের দিন যখন শ্রমিকরা রাস্তা পরিষ্কার করতে আসে, একজন মহিলা শ্রমিক বড় একটা ডাস্টবিন একটা নতুন স্যান্ডেল দেখে। সে দেখতে গিয়ে দেখে যে সেখানে শুধু স্যান্ডেল না, একটা মেয়ের মৃতদেহ আছে যেটা কয়লার মতো পুড়ে ছাই হয়ে গেছে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে কেরালায়, কিন্তু সিনিয়র এডিজিপি ধ্রুব এই কথা জানার সঙ্গে সঙ্গে মুম্বাইতে তার সিনিয়রদের থেকে অনুমতি নিয়ে চেন্নাই চলে যায়। তবে প্রথমে তার সিনিয়ররা তাকে যেতে দিচ্ছে না, কারণ ধ্রুবের বাম হাতের কিছু সমস্যা হয়েছে। আসলে ধ্রুবের পুরো বাম দিক কালো হয়ে গেছে। মনে হচ্ছে ধ্রুব হয়তো সেই একই ইঞ্জেকশনের সংস্পর্শে এসেছে যা রামিয়াকে দেওয়া হয়েছিল। কিন্তু ধ্রুব ওদের অনুরোধ করে এবং বোঝায় যে ওকে পাঠাতে হবে। তারপর একটা ছোট ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানা যায় যে আগে ধ্রুবের মেয়ের সাথেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল, আর দুই মেয়ের লাশ একটা আবর্জনার গাধা থেকে পাওয়া গেছিল। দুইটা লাশই কালো কালি হয়ে গেছিল। ওদের ছবি সহ একই পোস্ট তাদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল। আর যখন ধ্রুব কেরালা যায় তখন ওখানের এডিজিপি ইন্সপেক্টর নটরাজকে বলে, এখন পর্যন্ত তুমি রামার মামলাটা সামলাচ্ছ, কিন্তু এখন থেকে যদি তোমার দায়িত্ব হয় তাহলে মামলার ফাইলটা ওর কাছে দিয়ে দিও। আর হ্যাঁ, ওকে যা যা সাহায্য দরকার সব করে দিও। ও আমার পুরনো ভালো বন্ধু, তাই কোনো অভিযোগের সুযোগ থাকা উচিত না। তারপর রামার লাশ পাওয়া ডাস্টবিনটা দেখতে যায়, বলে এই এলাকার সিসিটিভি ফুটেজ নিতে। তো শ্রুতি বলল, স্যার এখানে মেট্রো রেল প্রকল্প চলছে, তাই সব সিসিটিভি তুলে ফেলা হয়েছে। তারপর শ্রুতি ধ্রুবকে রামার ফেসবুক প্রোফাইল দেখাল তার বন্ধুদের কাছে, যেখানে রাত 2:30 রামার কালো দেহ ডাস্টবিনে ফেলা হয়েছে, আর সেটা পোস্ট করা হয়েছে মাই বেস্ট বার্থডে এভার হিসেবে। অথচ রাত 8:20 রামা নিজেই তার জন্মদিনের ছবি শেয়ার করেছে মাই বেস্ট বার্থডে এভার ট্যাগ দিয়ে। এখন পুলিশ তদন্তে রামার বয়ফ্রেন্ড কার্তিকের নাম আগে থেকেই উঠে এসেছে। সুতরাং ধ্রুব সে চলে গিয়ে কার্তিকের সঙ্গে দেখা করে, যিনি একটা স্টুডিও চালান। ওখানে মডেলিং, বিয়ের ফটোশ্যুট আর ম্যাগাজিনের কাজ হয়। অনেকেই তার স্টুডিওতে কাজ করে। রামাও তার মধ্যে একজন ছিল, মানে সে ছিল তার কর্মচারী আর গার্লফ্রেন্ডও। তাই কার্তিক ধ্রুবকে সেই রাতে যা কিছু ঘটল সব বলল, আর দুঃখ পেল যে কল্পনাও করিনি আমার রামা তার জন্মদিনের রাতে মারা যাবে। এখানে ধ্রুব খেয়াল করল কার্তিক যে চেনটা রামাকে জন্মদিনে উপহার দিয়েছিল সেটা পুলিশ রামার মরদেহের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। কিন্তু কার্তিক বলছে সে রাত 10:30 রামাকে তার বাড়ির রাস্তার কাছে নামিয়েছে। সেটা ওই জায়গার সিসিটিভি ফুটেজের সাথেও মিলে যায়। এরপর শ্রুতি ধ্রুবকে আরও কিছু সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে রামাকে তার বাড়ির রাস্তার দিকেই যেতে দেখা যায়, কিন্তু সেই রাস্তা একটু সরু, ওই পাশে কোনো সিসিটিভি নেই। আর রামার আগমনের আধা ঘন্টা আগে একটা কালো রঙের হোন্ডা সিটি গাড়িও সেখানে এসে দাঁড়িয়েছিল। নম্বর প্লেটও স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা নকল নম্বর প্লেট। হোন্ডা সিটি গাড়িটাও কালো রঙের। ও যদি না আসে তাহলে হতে পারে সে গাড়িটা মডিফাই করেছে। কিছুক্ষণ পর একটা কালো হুডি পরা মানুষ ওই দিক থেকে আসছিল, যার ওপর একটা প্যাঁচাও আক্রমণ করে। এই কারণেই এক মুহূর্তের জন্য মনে হয় যে কালো হুডি পরা মানুষটাই হয়তো খুনি। কিন্তু ওকে শুধু রামা রোডেই নয়, অনেক অন্য রোডেও জগিং করতে দেখা গেছে। ধ্রুব ওই জায়গায় যায় যেখানে সে জগিং করে, আর সেখানেই সে রাস্তার ধারে একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি দেখে, যার পিছনের কাছে রামাকে কার্তিক যে পেন্ডেন্টটা দিয়েছিল তারই মতো ডিজাইনটা আঁকা, অর্থাৎ পেন্ডেন্টের ডিজাইন। তারপর ধ্রুব ওই গাড়ির মালিকের সঙ্গে কথা বলে। তিনি একজন বৃদ্ধ লোক। তিনি বলেন, স্যার বয়সের কারণে আমি গাড়িটা তাড়াতাড়ি ধুতে পারছি না, হয়তো কেউ এমন ডিজাইন করেছে, আমি এখনই পরিষ্কার করে দিই। তখন ধ্রুব তাকে থামিয়ে বলে, আমার টিমকে বলো গাড়ির কেসে থাকা সব ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করো আর ডাটাবেসে চেক করো। তারপর ফিঙ্গারপ্রিন্ট মিলল তাদের ডাটাবেজের সঙ্গে। 23 বছর বয়সী একটা ছেলে, নাম অর্জুন। ওকে আগেও একটা ড্রাগস কেসে ধরানো হয়েছিল, তাই পুলিশ ওকে গ্রেপ্তার করে FBI অফিসে নিয়ে আসে। ধ্রুব ইচ্ছাকৃতভাবে অর্জুনকে ইন্সপেকশন রুমে তালা মেরে দেয় আর তার টিমকে বলে, যদি কোনো খারাপ মানুষ 6 ঘন্টা রুমে আটকে থাকে তখন তার মধ্যে থাকা দানব বেরিয়ে আসতে শুরু করে।
অর্জুন ওই ইন্সপেকশন রুমে বন্দি, আর ধ্রুব আর তার টিম ক্যামেরার মাধ্যমে ওকে মনিটর করছে। তারা দেখে অর্জুন খুব আরাম করে বসে আছে এবং বারবার বলছে, স্যার আপনি ভুল মানুষকে ধরে ফেলেছেন, আমি তো কিছু করিনি। তারপর ওখানে রাখা পানি খেতে শুরু করে। প্রথমে 1 গ্লাস পানি খায়, তারপর 2 গ্লাস, তারপর 3 গ্লাস, এইভাবে ধীরে ধীরে অনেক পানি খেতে থাকে। ও অনেক চেঁচিয়ে বলে, স্যার আমাকে আমার ওষুধ দিন, আমার মাথা খুব ব্যথা করছে। ও পাগলের মতো আচরণ করতে থাকে। তারপর ওই লোকেরা অর্জুনের জিনিসপত্র থেকে একই ওষুধ বের করে ইন্টারনেটে খুঁজতে থাকে, আর তারা জানা পায় এই ওষুধটা স্মৃতিশক্তি সমস্যাযুক্ত মানুষরা নেয়। ওষুধ না পেয়ে অর্জুন কেমন কষ্ট পেতে শুরু করলো। সে একটা মেয়ের ভান করে যে বারবার তাকে লুজার বলছে। সে ওর ছবি দেওয়ালের উপর আঁকলো, পরে ওটা মুছে ফেললো আর চিৎকার করতে লাগলো। তারপর খালি প্লাস্টিকের বোতলগুলো তুলে ছুঁড়ে মারলো আর ওই রুমের সাথে লাগানো বাথরুমের বালতিতে মুখ ডুবিয়ে বসে রইল। তারপর ধ্রুব কোথাও ঢুকে এসে তার ওষুধটা দেয়, যা খাওয়ার পরে অর্জুন স্বাভাবিক হয়ে যায়। এরপর ধ্রুব তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি দেওয়ালে কার ছবি এঁকেছ আর কার প্রেসক্রিপশনে এই ওষুধ খাচ্ছ? তোমার রামিয়ার সঙ্গে কি সম্পর্ক? বলো তো, কেন ওকে মেরেছিলে? অর্জুন বলল, স্যার আমি ওই মেয়েটাকে চিনি না, আমি তাকে মেরেনি। আমি যেই ছবি এঁকেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কাউকে বলবো না। আর যে ওষুধ, সেটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে নেই, ইন্টারনেটে দেখে খেতে শুরু করেছি কারণ আমি কিছুই ভুলতে পারছিলাম না। হ্যাঁ, আমি ভুলতে পারিনি কারণ আমি সব কিছু বিস্তারিত মনে রাখতাম, যা আমাকে অনেক ঝামেলায় ফেলে দিত। কিন্তু ধ্রুব ওকে বিশ্বাস করে না। তখন অর্জুন ওকে সব বিস্তারিত শুরু করে বলতে লাগলো, স্যার আপনাদের নাম আমি তো বলিনি, কিন্তু একবার আপনার নাম প্লেটটা দেখেছিলাম, তাই আপনাদের 3 জনের নাম মনে আছে। আপনার নাম ধ্রুব গৌরক, ইনি হলেন ম্যাডাম শ্রুতি, আর এএসআর কালী। যে গাড়িতে আমাকে এখানে এনেছিলেন তার নম্বর TN 32 AR 1253। ওই গাড়ি এখন পর্যন্ত 1,38,372 কিলোমিটার চলেছে। যখন আমাকে এই অফিসে নিয়ে আসছিলেন তখন এক অফিসার নাম রামেশ, সে একজনের কাছ থেকে 500 টাকা ঘুষ নিয়েছে। আমি দেখেছি মুথু কুমার নামের এক কনস্টেবলের হাতে একটা মডিরার ব্যাগ আছে। স্যার আপনার কলারের পেছনে গলায় একটা বড় দাগ আছে। শ্রুতি ম্যাডাম, আপনি মুরুগেশান নামের এক ব্যক্তিকে পাঠানোর জন্য খুব লম্বা একটা মেসেজ টাইপ করেছিলেন, কিন্তু পাঠানোর জন্য ক্লিক করতে ভুলে গিয়েছিলেন। আর স্যার আপনার নাম কালী, কিন্তু আপনার ব্যাজে কে এর জায়গায় AALI লেখা আছে, AALI। তারপর সবাই লক্ষ্য করলো, হ্যাঁ তিনি একদম ঠিক বলছেন। তবু শ্রুতি বললেন, আপনি আপনার নিজের কথায় আমাদের বিভ্রান্ত করতে, মূল বিষয় থেকে আমাদের বিভ্রান্ত করতে পারবেন না। আমরা তোমার আঙুলের ছাপ পেয়েছি সেই কালো অ্যাম্বাসেডর কার্ড থেকে, যেটাতে তুমি রামিয়ার পেন্ডেন্ট ডিজাইন করেছিলে। কিন্তু সে এই কথা অস্বীকার করে। তখন ধ্রুব তাকে জিজ্ঞেস করে, ভ্যালেন্টাইন্স ডে রাতে হোটেল পার্ক শেরাটনে কি করছিলে? ভ্যালেন্টাইন্স ডে নাম শুনে ওর ভয় লাগে। অর্জুনের মাথা বেশ জোরে ব্যথা করে। তাই ধ্রুব বলে, যা ইচ্ছা করো, কিন্তু তাকে যে কোনোভাবে কথা বলাতে হবে। তারপর সে ঠিক করে কালই ওকে মারবে। তখন অর্জুনও মুখ খুলে বলে, ওই ড্রয়িংটা রামিয়ার ছিল, কিন্তু মারা যাননি রামিয়া। এরপর দৃশ্যটা অতীতে চলে যায়। আমরা দেখি রামিয়া নামের একটা মেয়ে পুরো ক্লাসের সামনে অর্জুনকে প্রপোজ করে, কিন্তু অর্জুন বলে এটা মজা করো না। তারপর প্রাইভেটেই সে আবার অর্জুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি কি সুন্দর নই? অর্জুন বলে, না না এমন কিছু না, কিন্তু তোমার মতো সুন্দর মেয়ে কেন আমাকে পছন্দ করবে? তখন রামিয়া তাকে তার সব গুণ গুনতে শুরু করে। তুমি পড়াশোনায় স্মার্ট, তোমার মেমোরি অনেক ভালো, তুমি কোনো মেয়ের সাথে বাজে কথা বলো না বিনা কারণেই, তোমার বাবা মা তারা জীবিত না, কিন্তু তুই নিজের আর তোর বোনের যত্ন ভালো করিস, তুই কখনো কোনো খারাপ কাজে জড়াই না, তুই এখানে শ্রেষ্ঠ সাঁতারু, নিজের আর তোর বোনের খরচ চালানোর জন্য ভোরে ড্রাইভার হিসেবে কাজ করিস, তারপর পড়াশোনাতেও টপ করিস। এত ভালো মানুষকে কে বাজে মানুষ পছন্দ করবে? কিন্তু শোন, আমি কম নই, আমিও সুন্দর, আমিও স্মার্ট, সবাই আমার সাথে ডেট করতে চায়, কিন্তু আমি তোকে চাই। তাই এই নাটকটা বন্ধ করে দে আর রাজি হয়ে যা, আমরা দুজনে মিলে খুব ভালো থাকব। এইভাবে সে অর্জুনের সাথে ভালোভাবে কথা বলে আর নিজের সাথে তার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে। এরপর তারা সাধারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সব কিছু করে, দুজনে একসাথে বেশি সময় কাটায়, একে অন্যের যত্ন নেয়, ওরা ঘুরতে যায়, শপিং করে। যখন অর্জুনের বোন বাড়িতে থাকে না, তখন রামিয়া ওর সাথে ঘুমাতে যায়। এইভাবে 2-3 বছর খুব ভালোই কাটে। তাদের কলেজের পড়াশোনা শেষ হয় এবং রামিয়া একটা কোম্পানিতে কাজ শুরু করে। কিন্তু অর্জুন UPSC পাশ করতে চায়, কারণ তার মায়ের স্বপ্ন ছিল সে সিভিল সার্ভেন্ট হবে। চাকরিটাও ছিল, কিন্তু রামিয়া শুরু থেকেই আমেরিকায় বসবাসের স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। আসলে ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেখানে সে কাজ করছিল, সেখানে একটা পদোন্নতির সুযোগ চলছিল। রামিয়ার বস, যিনি তরুণ, তার সামনে একটা প্রস্তাব নিয়ে এলেন যে তোমার আমেরিকায় বসবাসের স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু একটা শর্ত আছে। আসলে আমিও আমেরিকায় বসবাস করতে চাই।
তাই যদি তুমি আমার সাথে বিয়ে করো তাহলে আমরা সেখানেই আরাম করে থাকতে পারবো। আমি তোমাকে জোর করতে চাই না। তুমি আমাদের অফিসের একজন সম্মানিত কর্মচারী এবং আমি তোমাকে পছন্দ করি। এখানে রামিয়া তার বসের প্রস্তাবটা সরাসরি নাকচ করে চলে আসে আর সব কিছু অর্জুনকে বলে। তাই অর্জুন তার বসের উপর খুব রেগে যায়, কিন্তু রামিয়া তাকে শান্ত করিয়ে বলে, আমি বসের সাথে ঠিকমতো কথা বলবো, আমেরিকায় ওই পজিশনটা চাইবো, কিন্তু তাকে বিয়ে করতে পারবো না। তো ধীরে ধীরে এই নিয়ে অর্জুন আর রামিয়ার মধ্যে তর্ক শুরু হয়, কারণ অর্জুন রামিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে আর সে চায় না রামিয়া তার থেকে দূরে চলে যাক। তাছাড়া সে এমন এক বসের অধীনে কাজ করছে যে তার প্রতি মন্দ ইচ্ছা পোষণ করে, সে একদমই সহ্য করতে পারছিল না। অন্যদিকে রামিয়া মনে করে এই দেশে তো ভালো কিছু নেই, যা আছে তা হলো দূষণ, জনসংখ্যা, সম্পদের অভাব, ভালো কোনো পরিবেশ নেই। অর্জুনে আমেরিকায় আমার সঙ্গে বসবাস করা উচিত, কিন্তু সে তার মায়ের স্বপ্ন পূরণে ব্যস্ত। সে সিভিল সার্ভেন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তার নিজের কোনো স্বপ্ন নেই। সত্যি সে ভালো সাঁতারু এবং সাঁতার প্রতিযোগিতায় জেতার চাওয়া আছে, কিন্তু এসব ফিট থাকার জন্য ভালো। এর মাধ্যমে আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পাবেন না। অর্জুন রামিয়ার সঙ্গে মনোমালিন্য করছে। বন্ধুদের তার ওপর সে বলে, তুই কেন আমার সঙ্গে আমেরিকা যেতে চাস না? তুই কি ভেবেছিস তোর বোন কি তোর অনুপস্থিতিতে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকবে? আর ভাই রামিয়ার এই কথা যেন আগুনে তেল ঢালার মতো। তাদের মধ্যে অনেক ঝগড়া হয়, কিছুদিন তো একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলে না। কিন্তু একদিন অর্জুন একটা ফেসবুক নোটিফিকেশন পায়, সেটা দেখে বুঝতে পারে রামিয়া এখন বিশা পাম্পের একটি কোম্পানিতে আছে। এটা দেখে অর্জুনও সেখানে চলে যায় আর দেখে যে এখানে তার বস তার আঙ্গুলে আংটি পরিয়ে প্রপোজ করছে। কেক আর সব কিছুও রাখা আছে, পুরো মুডটা সাজানো, আর রামিয়াও এটা সব উপভোগ করছে। তাই সে সাথে সাথে রামিয়াকে বলল তার সঙ্গে যেতে, কিন্তু সে মানতে রাজি হলো না। উপরন্তু যখন তার বস রামিয়াকে জিজ্ঞেস করলো এটাকে, তখন রামিয়া তাকে চিনতেও অস্বীকার করলো, যার ফলে তার বস মনে করলো এই ছেলে আমার বান্ধবীকে উত্ত্যক্ত করছে। তাই সে একটা মদ বোতল দিয়ে অর্জুনের মাথায় আঘাত করলো আর সঙ্গে সঙ্গেই রামিয়া তাকে লুজার ডাকলো। আর এই কথাটা অর্জুনের মাথায় গেঁথে যায়। মাথায় চোটের কারণে সে ঠিকমতো হাঁটতে পারছে না আর কেমন যেন ভোটের পাশে পৌঁছে যায়, যেখানে কিছু মানুষ মাদক সেবন করছে আর পুলিশ অনেক দিন ধরে ওদের ওপর নজর রাখছে। আজ পুলিশ হঠাৎ তল্লাশি চালায় আর অর্জুনকেও ধরিয়ে ফেলে, কিন্তু পরে পুলিশ জানতে পারে ধরা পড়া সব ছেলেই ছাত্র, তাই ওরা তাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে চায় না, তাই ওদের শুধু সতর্ক করে ছেড়ে দেয়। এখান থেকে গল্প বর্তমান সময়ে চলে আসে। পুরো ব্যাপারটা শুনে অর্জুন মানসিকভাবে ভেঙে পড়ে আর বসে পড়ে, বোধহয় অজ্ঞান হয়ে যায়। তারপর ধ্রুব ওকে হাসপাতালে পাঠায়। ডাক্তার বললেন যে তার বিপি 180, মানে তার বিপি অনেক বেড়ে গেছে। তারপর তিনি নার্সকে বললেন একটা ইঞ্জেকশন দিতে। এরপর ডাক্তার চলে গেলেন ধ্রুবের কাছে কথা বলতে। ধ্রুব বলল এই ছেলে গত 6 মাস ধরে এই ক্যাপসুলটা খাচ্ছে, যা সে গুগলে খুঁজে পেয়ে খেতে শুরু করেছে, কারণ সে কিছুই ভুলতে পারছিল না। এরপর ডাক্তার অর্জুনের সিটি স্ক্যান করালেন এবং অনেক প্রশ্ন করলেন, যেমন তুমি কি মনে রাখতে পারো প্রথমবার হাঁটতে কখন শুরু করেছিলে? সে বলল হ্যাঁ, আমি 1 বছর বয়সে হাঁটা শুরু করেছিলাম। সেই সময় কঞ্জাম মেলায় মন্দিরে গিয়েছিলাম। আসলে আগে আমার বাবা মা বলতেন তারা সন্তান হতে পারছেন না, তাই তারা ওই মন্দিরে আমার জন্য প্রার্থনা করেছিলেন আর তৎক্ষণাৎ থেকে প্রতি বছর ওই মন্দিরে যেতে শুরু করলেন। মানুষ বিশ্বাস করে ওই মন্দিরটা অনেক মহিমান্বিত। ওখানে থাকা পশুগুলো সাধারণ না, বরং মহান ঋষিমুনি হিসাবে পশুর রূপে জন্ম নিয়েছিল আর তাদের অলৌকিক শক্তি আছে। ওই মন্দিরের আরেকটা বিশেষ ব্যাপার হলো সেখানে একটা কুয়া আছে যেখানে ঔষধি গাছ থাকে, আর ওই জলের মধ্যে গোসল করলে অনেক মানুষের রোগ ভালো হয়ে যায়। এরপর আমরা দেখি যেখানে অর্জুনের মা বাবা তাকে 1 বর্ষ পূর্ণি উদযাপনের জন্য একই মন্দিরে নিয়ে যায়। তারা চোখ বন্ধ করে ভগবানকে প্রার্থনা করে। তারপর ছোট অর্জুনের নজর পড়ে কুয়োর পাশে গোসল করা মানুষের উপর, আর তারও গোসল করার ইচ্ছে হয়। এরপর সে প্রথমবারের মতো পায়ে হেঁটে হাঁটতে শুরু করে, আর যখন সে কুয়োর কাছে পৌঁছায় তখন কুয়োর কাছে থাকা সবাই গোসল শেষ করে ফেলে, আর অর্জুন কুয়োর ভিতর ঝাঁকিয়ে দেখে গিয়ে পড়ে। তার পায়ের গোড়ালি কুয়োর নিচে ঝোপে আটকে যায়। সাথে সে একটা বড় কচ্ছপও দেখে, যা অর্জুনের নাকে ছুঁয়ে দেয়, আর মনে হয় যেন ওর থেকে কোনো জাদুকরী শক্তি অর্জুনের মধ্যে ঢুকে গেছে। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে, আর জেগে উঠলে দেখে তার বাবা মা তাকে কুয়োর বাইরে নিয়ে গেছে। আবার দৃশ্যটা বর্তমান সময়ের মধ্যে ফিরে আসে। ডাক্তারের সাথে ধ্রুবকে বলা হয়, দেখো অর্জুনের মনের ক্ষমতা অসাধারণ, যেভাবে সে সব কিছু বিস্তারিত মনে রাখতে পারে। ওদিকে এই পর্যন্ত পৃথিবীতে শুধু 50 জনের কাছেই এমন ব্রেন পাওয়া গেছে। এরপর যখন ধ্রুব অর্জুনের কাছে যায়, দেখলো ও আবারও মেডিকেল কাগজে একই আকৃতি আঁকছে, যেটা রামিয়ার বয়ফ্রেন্ড পেন্ডেন্টে দিয়েছিল। মানে ওই পেন্ডেন্টের আকৃতি ছিল এই রকম। ধ্রুব তখন ওকে জিজ্ঞেস করলো, তুমি কেন বারবার এই পেন্ডেন্টের ডিজাইনটা আঁকছো? অর্জুন বলল, স্যার আমি জানি না, এটা নিজের থেকে হচ্ছেই। ধ্রুব বলল, যদি তুমি খুনি না হয়ে থাকো তাহলে নিশ্চয়ই কোথাও এই ডিজাইনটা দেখেছো, ঠিকমতো মনে করো আর বলো।
কোথায় দেখেছো? তখন ও বলল, স্যার আমি সচেতন মনের চোখে দেখিনি হয়তো, তাই হয়তো মনে পড়ছে না। সম্ভবত আমি তা অচেতন মনের চোখে দেখেছি, আর অচেতন মনের চোখে দেখে কিছু মনে রাখার জন্য আমাকে পানির মধ্যে ঢুকতে হয়। কিন্তু ধ্রুব মনে করে সে ভান করছে, তাই এই সব মানুষগুলো তার সঙ্গে যায়। অর্জুন সাঁতার পুকুরের মধ্যে ঢুকে আরাম করে বসে যায়। এটা দেখে পুলিশগুলো অবাক হয়। তারা তার কোচকে জিজ্ঞেস করে সে কিভাবে এটা করতে পারে। তখন কোচ বলে, আমি জানি না স্যার, আমি তাকে সাঁতার শেখাইনি। সে বলে ছোটবেলায় বাবার সঙ্গে কুয়ায় সাঁতার কাটতো। আমরা নিজেরাই অবাক হই যে সে কিভাবে আধ ঘন্টা বা 1 ঘন্টা পানির ভিতরে থাকতে পারে। তখন আমরা দেখি অর্জুনের আধ্যাত্মিক দেহ পানির মধ্যে তৈরি হয়, মানে তার দেহ সেখানে থাকে কিন্তু আত্মা স্থানান্তরিত হয়। সে তার জলের দেহ নিয়ে 14 ফেব্রুয়ারিতে যায়। অর্জুন সেই একই এলাকায় জগিং করছিল যখন রামিয়াকে হত্যা করা হয়েছিল। সেই দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটা জায়গায় থামে নিঃশ্বাস নেবার। তখন সে পানিতে চেনের প্রতিবিম্ব দেখে। তারপর একটা প্যাঁচা তাকে আক্রমণ করে। আর কেউ জানে না কেন অর্জুন প্যাঁচা দেখে ভয় পায়, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালায়। পানির বাইরে এসে যখন অর্জুন সব পুলিশকে বলে, পুলিশ আবারও সেই জায়গার সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে এবং তারা দেখতে পায় যে হ্যাঁ, রামিয়ার চেন গাছের উপর ঝুলছে, কিন্তু পরে একটা কালো হাত এসে চেন নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে যখন খুনি রামিয়াকে আঘাত করে তখন চেন ভেঙে পড়ে যায়। সেই ঘটনাস্থলে সেখানে শুধু একটা দোকানেই সিসিটিভি লাগানো ছিল। কিন্তু খুনি ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করেছিল রামিয়াকে ওই দোকানটা পেরোতে, তারপরই তাকে আক্রমণ করেছিল। এরপর ধস্তাধস্তির সময় চেইনটা গলা থেকে পড়ে গেল, আর পড়ে গিয়ে একটা গাছে আটকে গেল। কিলার কোনো প্রমাণ ছাড়তে চাইছিল না, তাই চুপি চুপি চেইনটা নিয়ে গেল। তখন তার হাতে কালো গ্লাভস ছিল, রাতও ছিল, তাই কালো ছায়াটা কালো পোশাকে ঢেকে গিয়েছিল। এখন পুলিশ যখন অর্জুনের শক্তি বুঝতে পারে তখন তারা আবার তার বাড়িতে আসে সাহায্য চেতে। কিন্তু তখন অর্জুন ঘুমাচ্ছে, কারণ গতকাল যা যা ঘটেছিল তা নিয়ে সে পুরো দিন রাত খুব কষ্ট পেয়েছিল। তাই ধ্রুব আর কালী ধৈর্য ধরে ওর জেগে ওঠার অপেক্ষা করে। কিন্তু ও যখন জেগে ওঠে আর আবার পুলিশকে বাড়িতে দেখে তখন রেগে যায়। ও বলে, আমি তো তোমাদের বলেছিলাম আমার অতীতের স্মৃতি ঝালিয়ে তুলতে না, কিন্তু তোমরা আমার সব একটা একটা করে শোনো, আমার এক্সের পুরো কাহিনী শুনলে। তোমরা তো পুরো দিন আমাকে কষ্ট দিয়েছ, আর এখন আমি তোমাদের বলেছি আমি ওই চেইনটা কোথায় দেখেছি, তাহলে এখন তোমরাও কেন আমার পেছনে পড়েছ? তখন ধ্রুবকে বলে, দেখ, আসল কথা হলো আমরা তোমার সাহায্য খুব দরকার, কিন্তু সে সাহায্য করতে নারাজ। তখন ধ্রুবকে একটা ভিডিও দেখায় যেখানে ধ্রুবের মেয়ে প্রিয়া ভিডিও কল করছে আর ধ্রুবকে বলছে এই কল রেকর্ড করতে। দেখো কিভাবে এই কলেজের সুনীল নামের একটা ছেলে প্রিয়াকে রাগিং করছে। তারপর সে ফোনটা নিয়ে সুনীলকে দেয়, আর তখন সুনীল জানতে পারে প্রিয়ার বাবা পুলিশ, আর সে আমার অতীত সম্পর্কে সব কিছু জানে, তাই সে ভয়ে পালিয়ে যায়। আসলে সুনীল ছিল একজন মাদক পাচারকারী। ধ্রুব যখন তাকে হুমকি দেয় ঠিক সেই মুহূর্তেই সে পালিয়ে যায়। কিন্তু কয়েকদিন পর ধ্রুব তার মেয়ের মৃতদেহ কলেজের পেছনের ডাস্টবিনে পায়। ধ্রুব যখন মেয়ের পুরো কালো দেহ দেখে তার মন ভেঙে যায়। সে অনেক কাঁদে এবং প্রতিজ্ঞা করে যে সে তার মেয়ের দোষীকে শাস্তি দেবে। ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে প্রিয়াকে একটা বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছিল যার মধ্যে ছিল 2 ধরনের শক্তিশালী ওষুধের মিশ্রণ। এ কারণেই সে মারা যায় আর তার শরীর কালো হয়ে যায়। এরপর রাগ থেকে ধ্রুব সেই এলাকায় ড্রাগ সরবরাহকারীদের সরাসরি গুলি করতে শুরু করে। একদিন সে সুনীলের বাড়িতে গেলে দেখে সুনীলের কালো হয়ে যাওয়া লাশ বিছানার নিচে পড়ে আছে। তখন হঠাৎ পেছন থেকে কেউ ধ্রুবের হাতে ইনজেকশন দেয় আর পালিয়ে যায়। কিন্তু ওই ইনজেকশন ততটা শক্তিশালী ছিল না, যার ফলে যে বিষাক্ত ওষুধটা শুধু ধ্রুবের বাম দেহের অংশে ছড়ায় আর সেই জায়গাটা আজও কালো। এসব জেনে অর্জুন ধ্রুবকে সাহায্য করতে রাজি হয়। রামিয়ার খুন হওয়ার রাতে রাত 9টার দিকে জোরে বৃষ্টি হচ্ছিল, তাই ওই দিন অনেক জায়গায় পানি জমে গিয়েছিল। এখন স্পষ্ট যে বৃষ্টির পানি সমুদ্র থেকে আসে, তাই পুলিশ একটা বিশেষ সাঁতার কূপের ব্যবস্থা করে যেখানে সমুদ্রের পানি ভরা। সমুদ্রের পানির ঘনত্ব বেশি, এজন্য অর্জুনকে একটা বিশেষ স্যুট পরানো হয় এবং তারপরেই তাকে বলা হয় আকাশীয় দেহ নিয়ে অনুশীলন করতে। অর্জুন কিছুক্ষণ ওই সমুদ্রের পানির সুইমিং পুলে ধ্যান করে, আর তখনই সে সেই রাতের সবকিছু জানে, কিভাবে খুনি সেই দিন রামিয়াকে মেরেছিল। আর তারপর তার দেহ কালো গাড়িতে করে অন্য এলাকায় নিয়ে গিয়ে সেখানে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তারপর সে নিজের বাড়িতে ফিরে যায়। তার বাড়ির গেটের বাইরে একটা ক্রস আছে, আর খুনির একটা কালো প্যাঁচাও আছে। অর্জুন ওর থেকে ভয় পায়, যদিও অ্যাস্ট্রাল বডিতে আছে, কারণ ও প্যাঁচির ভয় পায়। তারপর অর্জুনের শরীর আবার ওর মানুষের শরীরে ফিরে আসে, কারণ ও অনেকক্ষণ বাইরে ছিল, ও আর বাইরে থাকতে পারছিল না। তাই ও সব কিছু পুলিশকে বলে দেয়। ও পুলিশকে বলে দেয় যে খুনির বাড়ি কোন এলাকায় এবং ওর বাড়ির বাইরেই একটা ক্রস আছে। পুলিশ তারপর সেই এলাকায় যায় আর খুনির বাড়ি খোঁজার চেষ্টা করে। তারা চায়ের দোকানের কাছে 2 জন ময়লা সংগ্রাহকের কথা শোনে, যারা একে অপরকে বলছিল আজ এই ময়লাগুলো তার বাড়ি থেকে এসেছে। এখানে কচুরিপানা তোলা সবাই ওই সব বাড়ি থেকে এসেছে। তারপর ধ্রুব সে কচুরিপানা তোলার ম্যানেজারের কাছে চলে যায় আর তার সাথে কথা বলে। তারপর অন্য কচুরিপানা তোলা ম্যানেজারদের জিজ্ঞেস করে, তোমরা কি কোনো বাড়িতে প্যাঁচা দেখেছো?
তখন এক বয়স্ক কচুরিপানা তোলা লোক ডাক দিয়ে বলে, এটা আমার নাতনি। সে দেখতে পায় না, কিন্তু বলছিল কয়েকদিন ধরে নিম গাছের কাছে প্যাঁচার আওয়াজ শুনেছে। তখন সে তাকে নিয়ে যেতে বলে, আর ওই নিম গাছের ঠিক সামনে একটা বাড়ি আছে যেখানে ক্রস চিহ্নটা করা আছে। ধ্রুব সে তার টিম নিয়ে ভেতরে ঢুকে দেখে যে এটা একটা ভাড়া করা বাড়ি। বাড়িওয়ালা বিদেশে থাকে, কিন্তু দায়িত্বটা তার এক আত্মীয়র কাছে দিয়েছিল। ওই আত্মীয়কে জিজ্ঞেস করলে জানা যায় এখানে কয়েকদিন 3 জন উত্তর ভারতীয় ছিলেন, আর একদিন এক মেয়েও তাদের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু হঠাৎ করে তাদের কোনো খবর না দিয়ে তারা চলে গেছে। তাই তাদের আইডি কার্ড বা ফটোকপি দেখতে চায়, কিন্তু ওই মানুষটা বলে, স্যার তারা বেশি টাকা দিয়েছে, তাই আমি আইডি ছাড়া থাকতে দিয়েছি। তারপর ধ্রুব যখন বাড়ির তালা খোলে আর ভিতরে ঢোকে, তখন সে দেখে যে প্রায় পুরো বাড়িটা কালো রঙে রাঙানো হয়েছে। আর একটা বার্তাও লেখা আছে যেখানে বলা হয়েছে, যখন পুরো জায়গা কালো তখন সাদা তারা জ্বালানোর দরকার কি। ধ্রুব কিছুই বুঝতে পারছে না। এখন রাতে আমরা দেখি অর্জুনকে, যার ফোন সাঁতার ক্লাসে হারিয়ে গেছে। সে যখন বাড়ি আসে দেখলো তার বোনও বাড়িতে নেই, তাই সে বোনকে নিয়ে খুবই চিন্তিত। সে তার আশেপাশের একটা ছেলেকে জিজ্ঞেস করলো, তখন সে বলল, আমি দেখেছি সিম্মি দিদি কালো রঙের গাড়িতে যাচ্ছিল। অর্জুন আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল। সে পুলিশের কাছে অভিযোগ করল। ও ভাবলো হয়তো ওর বন্ধুর বাড়ি গেছে, কিন্তু অর্জুন খুব ভয় পেয়ে গেল, কারণ আজকের আগে এমন কখনো হয়নি যে ও কোথাও যাবে আর বলবে না। পরের সকালে আরেকটা মেয়ের মৃতদেহ পাওয়া গেল। তার মৃত্যু এই প্যাটার্নে হয়েছে, তাই অর্জুন আরও ভয় পেল। সেই ভাবলো হয়তো ওই মেয়ে তার বোন, কিন্তু দেহটা এতটাই পুড়ে গেছে যে ঠিকঠাক চিনতে পারছে না। আর শেষবার অর্জুন যখন ওর বোন সিম্মিকে দেখেছিল তখন ওই একই কাপড় পরেছিল। সেই তীব্র কাঁদতে শুরু করে, কারণ এখন তার এই দুনিয়াতে আর কেউ নেই। তারপর তার চোখ পড়ে স্যান্ডেলের ওপর, তাই সে বলে, না না, আমার বোন কখনো স্যান্ডেল পরতো না। এরপর পুলিশ জানতে পারে যে এই মৃতদেহটা একজন মহিলা ডাক্তারের, কারণ তার ফেসবুকে একটা পোস্টও শেয়ার করা হয়েছিল যেখানে আগে ও পরে ছবি দিয়ে একটা পোস্ট করা ছিল। অর্থাৎ আগের ছবিতে সে পুরোপুরি ফর্সা আর পরে ছবিতে কালো মৃতদেহ। এরপর সিম্মিও সামহাও তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, ওকে সবকিছু বলে দেয় গতকালের ব্যাপারে। ভাইয়া, কাল অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমি আমার বন্ধুদের ছানের উপর নাচের প্র্যাকটিস করাতে পারিনি, তাই আমরা ভাবলাম কলেজে গিয়ে প্র্যাকটিস করব। তাই আমি আমার বন্ধুর সাথে কলেজে এলাম। তারপর রাত হয়ে গেল, আর যখন আমি তোমাকে ফোন করলাম ফোন লাগছিল না। তখন আমার বন্ধুরা বলল কলেজ হোস্টেলে আমাদের সাথে থাকো, কিন্তু আমি চিন্তিত ছিলাম। তুমি নিশ্চয়ই আমার জন্য চিন্তা করবে। বোনকে নিরাপদ দেখতে পেয়ে বন্ধু অর্জুন একটু স্বস্তি পেল, কিন্তু যখন সে ডাক্তারের মৃতদেহ দেখল সে ভুল করে ভাবল সেটা তার বোন আর ছুঁয়ে ফেলল। তখন তার খুব অদ্ভুত লাগছিল। রাতে ঘুমালে স্বপ্নে দেখে যেন সেই দুর্ঘটনা তার বোনের সঙ্গেই ঘটেছে, তাই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর রাতে দেরিতে সাঁতার কক্ষে যায়, সেখানে ধ্যান করে, তারপর আবার একরকম করে, মানে সে নিজের শরীর থেকে বেরিয়ে যায়। এইবার সে সেই পেঁচে ঝাঁকিয়ে ফেলে আর সাঁতার কক্ষে চলে যায়। সে খুনির ঘরে ঢুকছে। খুনি সে মুখ ঢেকে রেখেছে মাস্ক দিয়ে, তাই সে খুনির মুখ দেখতে পারছে না। কিন্তু একটা জিনিস সে নিশ্চিতভাবে লক্ষ্য করে, খুনির কাছে একটা ডায়েরি আছে যেখানে সে তার শিকারদের ছবি রাখে। প্রথম শিকার ছিল ধ্রুবের মেয়ে প্রিয়া। সে কলম দিয়ে তার ছবিতে টিক মেরে রেখেছে। তারপর রামিয়ার ছবির ওপরও কলম দিয়ে লিখে রাখছে আত্মার শান্তি কামনা। এরপর সে একটা ফেমাস ম্যাগাজিনের কভার পেজে ছাপা এক মডেলের ছবির ওপরও কলম চালায়। ঠিক তখনই অর্জুনের মাথা হঠাৎ কেটে গেল তীব্র যন্ত্রণা নিয়ে, কারণ ডাক্তার যে ওষুধটা খাচ্ছিল গুগলের পরামর্শ মতো সেটা বন্ধ করে দিয়ে তাকে একটা সাধারণ ওষুধ দিয়েছিল, যা বেশি কার্যকর ছিল না। যখন সুইমিং পুলের ইনস্ট্রাক্টর অর্জুনের শরীর জলেতে ভাসতে দেখে তখনই তাকে হাসপাতালে পাঠায়। পরের দিন সকালেই সিম্মির ফোনে পুলিশ পুরো ঘটনা জানতে পারে, আর তারা হাসপাতালেও আসে। আজ অর্জুনের সুইমিং প্রতিযোগিতা ছিল, আর ডাক্তার বলল তার মগজ কাজ করছে না। যদি 1 ঘন্টার মধ্যে সে স্বাভাবিক না হয় তাহলে সে কোমায় চলে যাবে, যার ফলে সবাই অর্জুনের জন্য খুব দুঃখ পায়। একই সময় আমরা দেখি অর্জুন এখনো তার এক্সের স্বপ্ন দেখে, তবে সে এখনো তাকে লুজার বলে ডাকে। এতে অর্জুন হঠাৎ জেগে উঠে সরাসরি সাঁতার প্রতিযোগিতায় চলে যায়। সেখানে সে খুব ভালো পারফর্ম করে এবং জিতে যায়। এরপর সে ধ্রুবকে তার গত রাতের আধ্যাত্মিক ভ্রমণের কথা বলে এবং ওই ম্যাগাজিনের সঠিক ছবি এঁকে দেখায় যেখানে খুনিরা রাগে লেখালেখি করছিল, যা তাদের ভাবায় যে এবার খুনি হয়তো অর্জুনকেই মারতে আসছে। এজন্য তারা ওই তারিখে টাইমস ম্যাগাজিনের কভারে যে মডেলটার ছবি ছিল সে কে জানতে পারে। ওই মেয়েটার নাম সিল্ক। তারপর দেখি সিল্ককে বন্ধুদের সাথে খুব রেগে আছে, কারণ কেউ তার অনুমতি ছাড়াই তার ছবির একটা বিজ্ঞাপন প্রকাশ করেছে। এরপর সে একটা প্রোডাকশন কোম্পানিতে যায়, কিন্তু পথে ধ্রুবের পরামর্শে শ্রুতি সিল্কের দুপাট্টায় একটা ছোট ক্যামেরা লাগায়, যাতে তারা জানতে পারে সিল্ক কোথায় আছে আর কি করছে, যাতে খুনি তাকে মেরে ফেলতে না পারে। আসলে পরিচালক রাকেশ পিবি সিল্কের উপর একটা ছবি বানাচ্ছেন। তিনি ঠিক করেছিলেন সিল্কে তার ছবির নায়িকা বানাবেন, এমনকি কিছু সিনও শ্যুট করেছেন। কিন্তু হঠাৎ করেই সিল্ককে থেকে বাদ দেওয়া হলো। তাই সিল্ক গিয়ে ব্যক্তিগতভাবে পরিচালককে বলল, স্যার আমি আসলে এসব ব্যাপারে আগ্রহী নই, কিন্তু আপনারা তো বলেছিলেন আমি দেখতে ভালো, আমার নায়িকা হওয়া উচিত। আপনারা বলেছিলেন আমার ডার্ক কালার একটু হালকা করাতে, সার্জারি করানোর কথাও বলেছিলেন, কিন্তু আমি মানিনি। স্যার যদি আমার কালারই সমস্যা হয় তাহলে আমি অপারেশন করাতে প্রস্তুত, কিন্তু এখনই আমাকে ছবিটা থেকে বাদ দিয়েন না।
আমি 6 মাস ধরে পুরো মন দিয়েই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি, কত ইঞ্জেকশন নিয়েছি সুন্দর হওয়ার জন্য, আর সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কেমন সেটা শুধু আমি জানি। আসলে প্রযোজক যিনি ছবিতে টাকা বিনিয়োগ করছেন তার মেয়ে মালিনী ছবির প্রথম কিছু ক্লিপ দেখেছিল, আর এই চরিত্রটা তাকে খুব ভালো লেগেছে। এখন সে চায় এই ছবিতে তাকে নায়িকা বানাতে হবে, কিন্তু সে খুব ফর্সা, আর এই ছবির জন্য মাঝারি গায়ের রং দরকার। তাই একটু কম ফর্সা দেখানোর জন্য সে একটা হলিউড মেকআপ আর্টিস্টকে ডেকেছে যিনি খুব রিয়েলিস্টিক মেকআপ করেন। এখন পরিচালক প্রথমে সিলকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করে, বলল, দেখি আমি অবশ্যই তোমাকে আমার পরের ছবিতে কাজ দেব, কিন্তু সে রাজি না হওয়ায় সে তাকে গালমন্দ করে পাঠিয়ে দেয় আর বলে, তোমাকে তোমার পাওনা ক্ষতিপূরণ দেব, আর আমার সামনে তোমার মুখ দেখিও না। যার কারণে সে কেঁদে বেরিয়ে যায়। তারপর মালিনী তাকে ফোন করে সিল্কের অভিনয় অনেক প্রশংসা করে এবং বলে, তুমি কি আমার অভিনয়ে সাহায্য করতে পারবে? যদি করো তাহলে আমি আমার বাবাকে বলবো আর তোমাকে এই ছবিতে একটা সাইড রোলে আনবো। শোনো, আমাদের গ্রুপের আজ রাতে একটা পার্টি আছে, তাই তোমাকেও আসতে হবে। মন খারাপ করে সিল্ক হ্যাঁ বলে আর সেখান থেকে চলে যায়, আর তার দুপাট্টার উপরের ক্যামেরাও কোথাও পড়ে যায়। এজন্য ধ্রুব সিল্কের ব্যাপারে চিন্তিত। সে অর্জুনকে সিল্কের বাড়িতে পাঠায় যেন অর্জুন ওকে সেখানে কিছু বলতে পারে। সে ভাবছে খুনির পরের টার্গেট তুমি, কিন্তু অর্জুন লক্ষ্য করে যে সিল্ক এখনও আসেনি, আর বাড়িতে একজন আছেন যিনি ডাকাডাকি করার পরেও দরজা খুলছেন না। একবার ফুড ডেলিভারি বয় আসে, তখন অর্জুন দেখল দরজা একটু খুলল আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এরপর অর্জুন দরজায় ডাকাডাকি করে, তখন ভেতর থেকে এক ছেলে দরজা একটু খুলল, কিন্তু অর্জুন যখন কথা বলার চেষ্টা করলো ওখানে 3 ছেলে ওকে ধরে ফেলে। এরপর তোমরা জানো কি করলো ওরা অর্জুনকে তাদের জল ড্রামে আটকে দিল, যেটাও জল দিয়ে ভর্তি ছিল। এরপর আমরা ধ্রুবকে মালিনীর লাঞ্চ পার্টিতে দেখি। সেখানে ধ্রুবের চোখ পড়ে রম্মার বয়ফ্রেন্ড কার্তিকের উপর, তাই ধ্রুব ওর সঙ্গে কথা বলতে শুরু করে। সে কার্তিককে সিল্ক আর রাজেশের ব্যাপারে প্রশ্ন করে। কার্তিক বলে, আমি সিল্ককে খুঁজে পেয়েছিলাম। তারপর সে সবকিছু বিস্তারিত বলতে শুরু করে। তো চলো দেখি আসলে তখন কি হয়েছিল। কার্তিক মাথা ব্যথার ওষুধ নিতে মেডিকেল শপে গিয়েছিল। সেখানে দেখলো কাউন্টারে একটা গা কালো মেয়ে ছিল, মুখে মাস্ক পরা ছিল। তার চোখগুলো খুবই চোখে পড়ছিল, যা কার্তিকের খুব ভালো লেগেছিল। তাই সে তার ছবি তোলা শুরু করলো। সিল্ক বুঝতে পারলো যে সে আমার ছবি তুলছে, তাই সে নিশ্চিত করলো। তারপর কার্তিক বলল, আমি একটা ফটোগ্রাফার, আমার একটা মডেলিং এজেন্সির সঙ্গে কিছু পরিচিতি আছে। তোমার চোখগুলো অনেক সুন্দর, চাইলে আমি তোমার জন্য মডেলিংয়ের একটা অফার নিয়ে আসতে পারি। এরপর সিল্ক অনেক প্রজেক্টে কাজ করলো, আর ধীরে ধীরে সে রাজেশ নামে এক পরিচালককে দেখলো। রাজেশ বলল, তোমার দেখতেও খুব সুন্দর, শুধু তোমার গায়ের রংটা একটু বেশি গাঢ়, যদি একটু হালকা করো তাহলে আমি পরের ছবিতে তোমাকে কাজ দেব। এরপর সিল্ক আর কার্তিকের দেখা কমে যায়। এখন সে বেশিরভাগ সময় রাজেশের সঙ্গে দেখা করে, কিন্তু তারা একটা পার্টিতে মিলিত হয়। সেখানে সিল্ক কার্তিককে একটা হার্ট শেপের চেন দিয়ে প্রপোজ করে। সে বলে, আমি তোমাকে শুধু কাজে পছন্দ করতাম, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার প্রতি ওইভাবে একদম আগ্রহী নই। তাই সিল্ক এখানে খুব লজ্জায় পড়ে যায়, কিন্তু সে বলল, দম্পতি না হলেও অন্তত ভালো বন্ধু তো হওয়া যায়, এই পেন্ডেন্টটা বন্ধু হিসেবে রেখে দাও। কার্তিক বলল, কিন্তু তুমি তো এই পেন্ডেন্টটা পরে থাকো তাই না? একবার বলেছিলে তোমার এক্স বয়ফ্রেন্ডই এটা তোমাকে দিয়েছিল। সিল্ক বলল, হ্যাঁ, আমার এক্স বয়ফ্রেন্ডই এটা দিয়েছিল, কিন্তু সে আমাকে 5 বছর ব্যবহার করে তারপর বলেছে সে আমাকে ভালোবাসে না, তাই তার দেওয়া সে গিফটটা আমার কাছে কোনো স্পেশাল মানে রাখে না। তখন সিনটা বর্তমান বন্ধুদের দিকে চলে আসে, আর কার্তিক বলে, আমি ভাবছিলাম সিল্ক অনেক দূর চলে যাবে, মাত্র 1 সপ্তাহ আগেই তার একটা বিজ্ঞাপন বেরিয়েছিল যা তার কেরিয়ারের জন্য ভালো ছিল না। তো আমরা দেখি ওই বিজ্ঞাপনে সিল্কের 2টো ছবি মিশিয়ে দেওয়া হয়েছে, আগে আর পরে। অন্যদিকে সিল্কের বাড়িতে থাকা গুন্ডারা অনেক ঘন্টা পর ড্রামটা খোলার সিদ্ধান্ত নেয়। ভাবছে ওই ছেলেটা এতক্ষণে নিশ্চয়ই মারা গেছে, তাই এখন ওরা ওই ছেলেটা লাশ টুকরা টুকরা করে ফেলে দেবে। তাই ওরা অর্জুনের শক্তির কথা কিছুই জানতো না। যেই ড্রামের ঢাকনা খুলল, অর্জুন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের 3 জনের সাথে ফাইট করে অবশেষে তাদেরকে বেঁধে ফেলে। অন্যদিকে ধ্রুব খুব মনোযোগ দিয়ে সিল্কের বিজ্ঞাপনের ছবি দেখছে। কিছুক্ষণ পর সে ভাবল, দেখি সিল্ক আগের মতো অন্ধকার ত্বকের হলে কেমন দেখাতো। তাই সে ছবিটা এডিট করে কালো করে দিল। এরপর সে সিল্কের ওপর নানা ধরনের হেয়ার স্টাইলও ট্রাই করলো। এতে ধ্রুব দেখতে পেল এটা সিল্কের মতোই, কিন্তু সে বুঝতে পারছে না কোথায় দেখেছিল ওকে। তারপর অর্জুন থেকে একটা কল আসে। অর্জুন তাকে সিল্কের রুমে যা যা ঘটেছে সব বলে দেয়। এরপর সে তার ল্যাপটপ থেকে সিল্কের একটা পুরনো ছবি ধ্রুবকে ভিডিও কল করে দেখায়। সেই প্যাঁচাটাও সিল্কের কাঁধে বসে আছে। অর্জুন যেগুলো হত্যাকারীর বাড়িতে অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে দেখেছিল সেগুলোও এখানে আছে। এতে ধ্রুবের মনে পড়ে এই মেয়েটা আসলে কে। সে তার ফাইল চেক করে, যেখানে সিল্কের একটা পুরনো ছবি আছে, আর সেখানে সে কয়েকজন ড্রাগ চোরা কারবারিদের সঙ্গে আছে। কিন্তু তার আসল নাম সিল্ক না, আসল নাম মেঘা। আর এই মেঘা আর কেউ না, সুনীলের গার্লফ্রেন্ড।
এখন ধ্রুব আবার তার মেয়ের সেই ভিডিওটা চালায় যেখানে সুনীল তার মেয়েকে র্যাগিংয়ের নামে টেনশন দিচ্ছে। ভিডিওতে কুল্লু সুনীলের কাঁধে বসে আছে। সুনীল পরে তাকে মেঘার কাঁধে বসিয়ে দেয়। তারপর সে শুরু করে ধ্রুবের মেয়েকে টেনশন দেওয়া, বলে তুমি তো অনেক পড়েছো আর কলেজ এসেছো, শুধু বলো হিন্দিতে আমি তোমাকে ভালোবাসি, বলো তো। তখন সে বলে, কেন, আমি তো তোমার গার্লফ্রেন্ড। সুনীল বলল, এই মেঘাকে এই আমার গার্লফ্রেন্ড? ও তো কোথাও কোনো মেয়ের মতো লাগে, ওর কালো অবিকল ছেলেদের কাটা চুল, ওর মধ্যে এমন কিছুই নাই যা তোর মধ্যে আছে। তুই তো দুধের মতো সাদা, তোর মধ্যে একটা মার্জিত ভাব আছে, তুই আমার গার্লফ্রেন্ড হবি। তারপর ধ্রুবের মেয়ে ভিডিও কলের মাধ্যমে সবকিছু ধ্রুবকে দেখায় আর সুনীলকেও তার সঙ্গে কথা বলায়, বলতেই থাকে দয়া করে তোর ভবিষ্যতের শ্বশুরের সঙ্গে কথা বল। এরপর ধ্রুব সুনীলকে হুমকি দেয়, বলল আমি তোমার পুরনো সব কাজ জানি আর তুমি যা করছো এখন সব রেকর্ড হয়ে আছে, তাই আমার মেয়ের থেকে দূরে থাকো। এরপর ধ্রুব দ্রুত সিল্ককে খুঁজতে বেরোয়, কিন্তু সে দেখে সিল্ক মালিনীকে সমুদ্রের কাছে ডেকে এনেছে। সেখানে হঠাৎ সিল্ক তাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে, তখন ধ্রুব তাকে গুলি করে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর আমরা জানতে পারি আসলে কি হয়েছে। আসলে সুনীল যেদিনে সবাইয়ের সামনে তাকে অপমান করেছিল, মেঘা সেটা খুব কষ্ট পেয়েছিল, কারণ সুনীল গত 5 বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। হ্যাঁ, সে ওকে আমি তোমায় ভালোবাসি কিছুই বলেনি, কিন্তু নিশ্চিতভাবেই ওর সঙ্গে শুয়েছে। তাই রেগে গিয়ে সে ওকে বিষের ইনজেকশন দেয়, যা সে নিজেই কিছু রাসায়নিক মিশিয়ে তৈরি করেছিল। তারপর ধ্রুবের মেয়েকেও হত্যা করে। এরপর সে রামিয়াকেও মেরে ফেলে, কারণ মেঘা কার্তিককে যে পেন্ডেন্টটা দিয়েছিল তার জন্য। কার্তিক ভ্যালেন্টাইন্স ডেতে ওই একই পেন্ডেন্ট রামিয়ার কাছে দিয়েছিল, আর মেঘা সবার সামনেই রামিয়ার উপর খুব জেলাসি বোধ করেছিল। এ কারণেই সে রামিয়াকে হত্যা করে। এরপর সে ডাক্তারেরও হত্যা করে, কারণ সে তার ছবি তার অনুমতি ছাড়া ক্লিনিকের বিজ্ঞাপনে ব্যবহার করেছিল আর সে বারবার বলেও তা সরায়নি। এখন মালিনীকে টার্গেট করছিল, যার কারণে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ওই দিন ধ্রুবকেও মেঘার বন্ধুদের দ্বারা ইনজেকশন দেওয়া হয়েছিল। সেই গুলি চালানোর ঘটনায় শুধু মেঘা আর তার ঘনিষ্ঠ বন্ধুরা বেঁচে ছিল, যারা এখনো তার পাশে আছে। আর এখন ধ্রুব পুরো মামলাটা সলভ করেছে। এভাবেই গল্পটা শেষ হয়। বন্ধুরা, এই ছিল পুরো মার্গান সিনেমার রহস্যময় এক্সপ্লেনেশন। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান, আর কোন সিনেমার এক্সপ্লেনেশন চান তা লিখে জানাতে পারেন।